আমার দুই কুলি মারা পড়ল গুলির আঘাতে, আরেকজন হলো গুরুতর আহত। বুঝতে পারলাম বেকায়দায় পড়ে গেছি। টিলার গোড়ায় ভালো কাভার পেয়ে গেছে শত্রুরা। ওদেরকে ঘায়েল করতে পারছি না কিছুতেই। সঙ্গীদের নির্দেশ দিলাম অযথা আর গুলি না ছুঁড়তে, বরং অস্ত্র লোড করে অপেক্ষা করতে বললাম মাটুকুদের জন্য। কথা শেষ হতে না হতেই প্রচন্ড হুঙ্কার ভেসে এলো নিচ থেকে। পর মুহূর্তে পিঁপড়ের মতো পিলপিল করে ধেয়ে এলো মাটুকু যোদ্ধারা। পাগলের মতো টিলার ঢাল বাইছে ওরা। এগোবার গতি অবিশ্বাস্য। এত দ্রুত ওরা উঠে আসতে পারবে তা ভাবিনি। ফায়ার! চেঁচিয়ে উঠলাম আবার। গর্জে উঠল আমাদের সবার অস্ত্র। কাতারে কাতারে অকাতরে ঢলে পড়তে শুরু করলো মাটুকুরা, কিন্তু দমল না। মরিয়া হয়ে হামলা চালাচ্ছে ওরা। কিছুতেই ওদের গতি রুদ্ধ হবে না। সামনের জন মারা পড়লে পেছনের জন তাকে টপকে এগোতে থাকলো। উন্মত্তের মতো গুলি ছুঁড়তে থাকলো আমাদের দিকে। খুব শীঘ্রই ওরা পৌঁছে গেল আমাদের প্রতিরক্ষা বুর্জের প্রথম সীমানায়। শুরু হলো হাতাহাতি যুদ্ধ। এত কাছ থেকে গুলি করার কিংবা গুলি করার পর আবার অস্ত্র রিলোড করার সুযোগ নেই। তাই আগ্নেয়াস্ত্র ফেলে দিয়ে কোমরের খাপ থেকে অ্যাসেগায় বের করে আনলো বুটিয়ানারা। ঝাঁপিয়ে পড়ল শত্রুর ওপরে। কিন্তু সংখ্যার দিক থেকে অনেক পিছিয়ে আছি আমরা। বিপুল বিক্রমে বুটিয়ানারা বহু মাটুকুকে খতম করলো বটে, কিন্তু শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হলো। ওপর থেকে ওদেরকে কোনো সাহায্য করতে পারলাম না বাকিরা। গুলি করলে আমাদের নিজস্ব লোকই জখম হবার সম্ভাবনা আছে। ওখানে অবস্থান নেওয়া আমাদের বেশিরভাগ যোদ্ধাই মারা পড়ল। যারা বাঁচল তারা কোনো ক্রমে ছুটে এসে আশ্রয় নিল দ্বিতীয় বুর্জের ভেতরে। ওখানে সংখ্যায় কিছুটা বেশি আছি আমরা। আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুতি নিতে কিছুটা সময়ও পেয়েছি। প্রথম বুর্জ ধ্বংস করে দিয়ে মাটুকুরা যখন আমাদের দিকে এগিয়ে এলো, শক্ত প্রতিরোধ গড়ে তুললাম আমরা। প্রাণপণে ঠেকাতে শুরু করলাম ওদেরকে। নাগালের মধ্যে এলেই গুলি কিংবা বর্ষার আঘাতে খতম করে দিচ্ছি। টিলার গায়ে ধীরে ধীরে উঁচু হয়ে উঠছে লাশের স্তূপ, কিন্তু সেদিকে তাকিয়ে কোনো সন্তুষ্টি অনুভব করলাম না। লোকসংখ্যা কমছে আমাদের, সেই সঙ্গে ক্লান্তও হয়ে পড়ছি। অন্যদিকে নিচ থেকে নিত্য নতুন সৈন্য এসে যোগ দিচ্ছে মাটুকু বাহিনীতে, নিহত সঙ্গীদের জায়গা পূরণ করার জন্য। হই চই করে সবাইকে উৎসাহ দিয়ে চলেছি আমি, কিন্তু ওতে কতটুকুই বা আর কাজ হয়। বুঝতে পারছি পরাজয় নিশ্চিত। আফ্রিকার এই নামহীন টিলাতেই শেষ শয্যা নিতে হবে সবাইকে। আক্রমণের তোড় অসহনীয় হয়ে উঠলে ঠিক করলাম পিছু হটব। আশ্রয় নেব টিলার গুহাগুলোতে। ওখানেই লড়াই করতে করতে বীরের মতো মরব। কিন্তু আদেশটা দেবার সময় পেলাম না। হঠাৎ দেখতে পেলাম গতকালের সেই মাটুকু যোদ্ধাকে। একটা বর্ষা বাগিয়ে ছুটে আসছে আমার দিকে। মুখ দিয়ে ছুটছে গালাগালির তুবড়ি। এফোড় ওফোড় হয়ে যেতাম বর্ষার আঘাতে। কোনো মতে ঝাঁপ দিয়ে সরে গেলাম ফলার সামনে থেকে। মাটিতে পড়েই একটা গড়ান খেলাম। তার মাঝে কোমরের হোলস্টার থেকে বের করে আনলাম রিভলভার। লোকটা আমার দিকে ফিরতেই শান্তভাবে গুলি করলাম ওর বুকে। ঝাঁকি খেলো তার দেহ, হুড়মুড় করে পড়ে গেল ঢালের গায়ে। যা হোক, আমাদের তখন শেষ দশা। নিশ্চিত পরাজয় মেনে নিয়েছে অনেকেই। আমার চোখের সামনেই এক বুটিয়ানা যোদ্ধাকে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে দেখলাম, যদিও তাতে কোনো লাভ হলো না। তার বুকে বর্ষা গেঁথে দিল মাটুকুরা। আমার কপালেও তাই ঘটবে ভাবছি। হঠাৎ শোরগোল উঠল শত্রুদের মাঝে। পাহাড়ের দিকে তাকাও, একদল যোদ্ধা নেমে আসছে ওখান দিয়ে। ঘাড় ফিরিয়ে ওদিকে তাকালাম। কথাটা সত্যি, দেরিতে হলেও এসে গেছে সাহায্য। পাহাড়ের ঢাল ধরে দুই সারিতে সবেগে নেমে আসছে সর্দার নালার বাহিনী। শহরের প্রথম প্রাচীরের কাছে পৌঁছে গেছে ওরা। রোদ পড়ে চকচক করে উঠছে ওদের শত সহস্র বর্ষা। পরে জানতে পেরেছিলাম ওদের দেরির কারণ। পথে নাকি একটা নদী পড়েছিল। বছরের এই সময়ে ওটা শুকনো থাকবার কথা, অথচ ছিল না। প্রমত্তা স্রোত বইছিল। তাই ভিন্ন পথে এগোতে গিয়ে বহু সময় লেগে গেছে ওদের।
ঠিক সময়ে পৌঁছতে পারেনি পাহাড়ের পেছনে। আমরা ওদের দেখা পাবার খানিক আগে পৌঁছেছে, এসেই দেখতে পেয়েছে আমাদের লড়াই। তাই সময় নষ্ট না করে ছুটে এসেছে সাহায্য করতে। আগুন টাগুন জ্বালাবার সময় পায়নি, সরাসরি আক্রমণই এখন ওদের ভরসা। বুটিয়ানা বাহিনীকে শহরের লোকজনও দেখতে পেয়েছে। সশস্ত্র মাটুকু যোদ্ধাদেরকে ছুটে যেতে দেখলাম পাহাড়ি ঢালের দিকে। আগ্রাসী বাহিনীকে ঠেকাতে চাইছে ওরা। প্রথম প্রাচীরে প্রতিরোধ গড়ার সুযোগ পেল না ওরা। নালার বাহিনী খুব সহজেই ওটাকে পরাস্ত করে ঢুকে পড়ল শহরের সীমানায়। দ্বিতীয় প্রাচীরের ওপর অবস্থান নিল মাটুকুরা। শুরু হয়ে গেল দুই পক্ষের মধ্যে গুলি আর বর্ষা বিনিময়। শহরের দুই ফটকের দিকে নজর ফেরালাম আমি। দলে দলে নারী শিশু জমায়েত হচ্ছে ওখানে। ভয়াল যুদ্ধের মাঝে নিজেদের প্রাণ বাঁচাতে চাইছে ওরা। পালিয়ে গিয়ে সম্ভবত পাহাড়ি গুহায় টুহায় আশ্রয় নেবে। এদিকে টিলার যুদ্ধেরও মোড় ঘুরে গেল। বুটিয়ানাদের মূল বাহিনীকে উদয় হতে দেখে চমকে গেছে আমাদের ওপর হামলা চালানো মাটুকু যোদ্ধারা। শহরকে পেছন থেকে আক্রান্ত হতে দেখে ঘাবড়ে গেছে ওরা। বুঝতে পারছে টিলার অল্প কজন প্রতিপক্ষকে ঘায়েল করে কোনো লাভ হবে না। আসল লড়াইটা হচ্ছে শহরের পেছনে। ওখানেই যাবার ইচ্ছে জেগে উঠল ওদের ভেতর। আগ্রহ হারিয়ে ফেলল আমাদের সঙ্গে লড়াই করবার। দলে দলে টিলা থেকে নামতে শুরু করলো ওরা। ছুটে যাচ্ছে নতুন রণক্ষেত্রে। খুব শীঘ্রই দেখা গেল নিহত কিংবা গুরুতর আহত ছাড়া আর একজন মাটুকুও নেই আমাদের আশেপাশে। পেছন থেকে হামলা চালিয়ে কয়েকজনকে ঘায়েল করলাম আমরা, তবে ওদেরকে ধাওয়া করলাম না। যথেষ্ট ক্ষয়ক্ষতির শিকার হয়েছি আমরা। আগে বুঝে নেওয়া দরকার কতজন অবশিষ্ট আছি, গোলাবারুদই বা কতটুকু আছে আমাদের সঙ্গে। সেই অনুসারে নতুনভাবে পরিকল্পনা সাজাতে হবে। মাটুকুরা চলে গেলে দলের সমস্ত লোককে একত্র করলাম আমি। হিসেব করে দেখা গেল মোট 51 জনকে হারিয়েছি আমরা। মারা গেছে কিংবা মারাত্মক জখম হয়েছে এরা, আর যুদ্ধ করতে পারবে না। মাটুকুরা মরেছে আরো বেশি, তবে ওদের লাশ গোনার কোনো মানেই হয় না। রান্নার পাত্রে জমানো পানি নিয়ে আসতে বললাম, তা দিয়ে কোনো মতে মুখ ভেজালাম সবাই। আহতদের সেবা শুশ্রূষার নির্দেশ দিয়ে চোখ ফেরালাম যুদ্ধের অগ্রগতি দেখতে। প্রথম প্রাচীর পেরিয়ে দ্বিতীয় প্রাচীরের কাছে চলে এসেছে নালার বাহিনী। সারিবদ্ধভাবে এগোচ্ছে ওরা। মুখে গাইছে যুদ্ধ সঙ্গীত। প্রাচীরের এক একটা অংশের কাছে এসে জোট বাঁধে ওরা, একযোগে হামলা করে। প্রাচীরের গা বেয়ে ওপরে উঠে যেতে দেখি ওদেরকে, ঝাঁপিয়ে পড়তে দেখি অন্য পাশে। প্রতিটি আক্রমণ যে সফল হচ্ছে তা না, কখনো জিতছে কখনো হারছে ওরা। সংখ্যা কমছে ধীরে ধীরে। যুদ্ধের ভয়াবহ আরেকটা দিক হলো শিকারী কুকুর। মাঝে মাঝেই আগ্রাসী বাহিনীর দিকে ভয়ানক প্রাণীগুলোকে ছেড়ে দিতে দেখলাম। কুকুরগুলো মারা যাচ্ছে শেষ পর্যন্ত, কিন্তু মরার আগে আঁচড়ে কামড়ে আহত করছে একাধিক বুটিয়ানাকে। কিছু কিছু ক্ষেত্রে গলার টুঁটিও ছিঁড়ে ফেলছে। এত কিছুর পরও অদম্য নালার বাহিনী শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবার প্রত্যয় নিয়ে এসেছে ওরা। কিছুতেই হাল ছাড়ছে না। এর ফলাফলও মিলল। খুব শীঘ্রই পতন ঘটল দ্বিতীয় দেয়ালের। এবার শহরের মূল অংশে হামলা চালাবার পালা। ওখানে জড়ো হয়েছে প্রায় 2000 মাটুকু যোদ্ধা। সুবিধেজনক অবস্থানে আছে ওরা। বুটিয়ানা বাহিনী ভেতরে পা রাখতেই প্রবল আক্রোশে পাল্টা আক্রমণ চালালো। দেখতে পেলাম নিজস্ব এলাকায় কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ওরা। কিছুতেই ওদেরকে পরাস্ত করতে পারল না বুটিয়ানারা, বরং লাশের পাহাড় ফেলে পিছু হটতে বাধ্য হলো। পরিষ্কার হয়ে গেল এভাবে কোনো সুবিধে করতে পারবে না নালার সৈন্যরা। ওদের জন্য সম্পূর্ণ তৈরি হয়ে আছে শহরের মাটুকু যোদ্ধারা। প্রতিবারের আক্রমণে শুধু লোকবল হারাবে নালা, কাজের কাজ কিছুই হবে না। ভেবে দেখলাম মনোযোগ নষ্ট করতে হবে মাটুকুদের। যদি একটা ডাইভারশন সৃষ্টি করতে পারি, হয়তোবা সফল আক্রমণ চালাতে পারবে আমাদের বাহিনী। আমি ছোট দলের দলপতিকে ডাকলাম, জানালাম কি করতে চাই। লোকটা খাঁটি সৈনিক, পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে রাজি হয়ে গেল ঝুঁকি নিতে।
দলের সুস্থ যোদ্ধাদেরকে একত্র করা হলো। আহতদের রেখে গেলাম কুলিদের তত্ত্বাবধানে, ওরা সেবা শুশ্রূষা করবে। বাকিরা টিলার ঢাল বেয়ে নেমে এলাম নিচে। শহরের বাড়িঘর আর আমাদের মাঝে প্রায় 700-800 গজ ফাঁকা জায়গা, পুরোপুরি উন্মুক্ত হয়ে এগোতে হচ্ছে আমাদেরকে। কিন্তু কপাল ভালো, বুটিয়ানা বাহিনীর দিকে নজর সবার, পেছনে কেউ তাকাচ্ছে না। সহজেই ফাঁকা এলাকাটা পেরিয়ে এলাম আমরা, পৌঁছে গেলাম শহরের আবাসিক এলাকায়। বড় একটা বাড়ি দেখতে পেয়ে ওটা দখল করলাম আমরা। নামেই দখল, ভেতরে কেউ নেই। যুদ্ধ শুরু হতেই পালিয়ে গেছে। ওই বাড়ির ভেতরে কিছুক্ষণের জন্য বিরতি নিলাম সবাই, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে নিলাম নিজেদের। তারপরে একযোগে বেরিয়ে এলাম। পেছন থেকে হামলা করলাম শহর রক্ষায় ব্যস্ত মাটুকুদের ওপর। প্রথমে গুলি ছোঁড়া হলো, তারপর নাঙ্গা এসেগায় বাগিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়ল আমাদের দলটা। কারো সঙ্গে ঢাল নেই। এ অবস্থায় এমন আক্রমণ খুবই বিপজ্জনক, কিন্তু আর কোনো উপায়ও নেই আমাদের হাতে। মাটুকুদের মনোযোগ ফেরাতে না পারলে জয়ের আশা ছেড়ে দিতে হবে। কি আর বলবো, আমার সঙ্গী সাথীদের নিয়ে আজও গর্ব হয়। নিশ্চিত মৃত্যুর মুখে বীরের মতো ঝাঁপিয়ে পড়ল ওরা। একটাই সুযোগ আমাদের জন্য, এবারই যা করার করতে হবে। দ্বিতীয়বার মাটুকুদের মনোযোগ ফেরানোর সুযোগ পাওয়া যাবে না, কথাটা জানা আছে সবার। আকাশ বাতাস কাঁপিয়ে হুঙ্কার ছেড়ে লড়াই বাঁধিয়ে দিল ওরা। প্রায় একই সঙ্গে সামনে থেকে ভেসে এলো মূল বুটিয়ানা বাহিনীর যুদ্ধ সঙ্গীত। পিলপিল করে ছুটে এলো ওরা। মাটুকু সৈন্যরা দ্বিমুখী এই আক্রমণে হতচকিত হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই খুন হয়ে গেল অনেকে। খানিক পরে নিজেদের গুছিয়ে নিল বটে, তবে তখন দেরি হয়ে গেছে। বুটিয়ানাদের আক্রমণে তোড়ে পিছু হটতে বাধ্য হলো তারা। এক পর্যায়ে পারল না আর সংঘবদ্ধ থাকতে। উন্মত্ত চিৎকার আর অস্ত্রের ঝনঝনানিতে প্রকম্পিত হয়ে উঠল দিকবিদিক। ছত্রভঙ্গ মাটুকুরা ঠিকমতো প্রতিরোধ গড়তে পারল না। তার আগেই এক একজনের ঘাড়ের ওপর লাফিয়ে পড়ল কয়েকজন করে বুটিয়ানা। চোখের পলকে অনেকের ধড় থেকে মাথা আলাদা হয়ে গেল, বুক থেকে বইল রক্তের ধারা। ভয়ানক লড়াই বেঁধে গেল। প্রাথমিক আঘাতটা সামলে পাল্টা আক্রমণ করার প্রয়াস চালালো মাটুকু বাহিনী, কিন্তু ততক্ষণে সীমানা পেরিয়ে অনেকখানি ভেতরে ঢুকে গেছে তাদের প্রতিপক্ষ। বুটিয়ানাদের প্রাণহানিও ঘটেছে প্রচুর, তবে তা মাটুকুদের জয়ের জন্য অপ্রতুল। লড়াই আমিও করলাম, তবে ঢাল তলোয়ার নিয়ে নয়, ওসবে আমি অভ্যস্ত নই। সুবিধাজনক একটা জায়গা বেছে নিয়ে রাইফেল আর রিভলভার থেকে প্রাণঘাতী বুলেট ছুঁড়ে চললাম। নিজের কোনো কৃতিত্ব দাবি করব না সে লড়াইয়ে, তবে এ কথা নিশ্চিতভাবে বলতে পারি, যে কোনো বুটিয়ানা যোদ্ধার চেয়ে বেশি মাটুকুকে ঘায়েল করেছি আমি সেদিন। যা হোক, ধীরে ধীরে লড়াইয়ে জয় হতে থাকলো বুটিয়ানাদের। চারদিক থেকে ভেসে আসতে শুরু করলো উল্লাসধ্বনি। মাইওয়াকে চকিতের জন্য দেখতে পেলাম প্রাচীরের ওপর। হাতে একটা রক্তাক্ত এসেগাই ধরে দাঁড়িয়ে আছে রুদ্রমূর্তিতে। চেঁচিয়ে সাহস জোগাচ্ছে নিজের বাহিনীকে। একই সঙ্গে গালাগাল দিয়ে 14 পুরুষ উদ্ধার করছে ওয়াম্বে আর তার যোদ্ধাদের। মাটুকুরা শেষ একটা চেষ্টা চালালো, একত্রিত হয়ে পাল্টা হামলা চালালো মরিয়া হয়ে। কিন্তু তৈরি ছিল বুটিয়ানা বাহিনী, অনায়াসে ঠেকালো ওদের আক্রমণ। ঠান্ডা মাথায় মোকাবেলা করলো ওদেরকে। এখানে ওখানে ছিটকে পড়তে থাকলো পরাস্ত যোদ্ধাদের লাশ। আহতদের আর্তচিৎকারে ভারী হয়ে উঠল বাতাস। লাফ দিয়ে প্রাচীর থেকে নামতে দেখলাম মাইওয়াকে। হাতের এসেগায় বাগিয়ে ছুটে এলো যুদ্ধের মাঝে। ওর সেই রণাঙ্গিনী মূর্তি দেখে হতভম্ব হয়ে গেল সবাই। চোখের সামনে যে মাটুকুকেই পেল তাকেই ঘায়েল করতে থাকলো মেয়েটা এসেগায় চালিয়ে। কি তার আক্রোশ! কেউ পেরেই উঠল না ওর সঙ্গে। সামান্য এক নারীর এই রুদ্রতা দেখে আরো উৎসাহিত হয়ে উঠল বুটিয়ানারা। হই হল্লা করে হামলা করলো মাটুকুদের ওপরে। লড়াইটার সমাপ্তি ঘটল ওখানেই। একের পর এক সঙ্গী সাথীর মৃত্যু দেখে লড়বার আগ্রহ হারিয়ে ফেলল মাটুকু যোদ্ধারা। উল্টো ঘুরে পিঠ টান দিল তারা।
ওদেরকে ধাওয়া করে শহরের বাইরে নিয়ে গেল বুটিয়ানারা। ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো অস্ত্রের ঝনঝনানি। যুদ্ধে জয় হয়েছে আমাদের। ধপ করে বসে পড়লাম মাটিতে, রুমাল বের করে কপালের ঘাম মুছলাম। বিড়বিড় করে ধন্যবাদ জানালাম স্রষ্টাকে এখনো বেঁচে আছি বলে। সত্যি বলতে কি, অসম এই লড়াইয়ে জিততে পারবো এমনটা আশা করিনি মোটেই। স্রেফ বন্ধুকে বাঁচাবার জন্য জেদের বসে যোগ দিয়েছিলাম বুটিয়ানাদের সঙ্গে। 20 মিনিট পর ফিরতে দেখলাম নালার যোদ্ধাদেরকে। ওরা এসে জানালো পাহাড়ি গুহার মধ্যে ঢুকে পড়েছে অবশিষ্ট মাটুকুরা। ওখানে ওদেরকে তাড়া করা নিরাপদ নয়, তার কোনো প্রয়োজন অবশ্য নেই। শহর এখন আমাদের দখলে। খুব ক্লান্তি অনুভব করলাম খবরটা শোনার পর। যুদ্ধ শেষ হবার সঙ্গে সঙ্গে যেন শরীরের সমস্ত শক্তি উবে গেছে। একটা পাথরের গায়ে হেলান দিয়ে চোখ বুঝলাম। হঠাৎ একটা ছায়া পড়ল আমার গায়ে। পর মুহূর্তে আমার নাম ধরে ডাকলো কে যেন। দৃষ্টি মেলে সর্দার নালাকে দেখতে পেলাম সামনে। হাতে একটা বর্ষার ক্ষত, রক্ত ঝরছে, তবে আঘাতটা খুব গুরুতর নয়। মায়োয়াও দাঁড়িয়ে আছে তার পাশে, হাঁফাচ্ছে কিন্তু সম্পূর্ণ সুস্থ। চেহারায় গর্বের ছাপ, একই সঙ্গে প্রতিহিংসা খেলা করছে। শত্রুরা পালিয়ে গেছে মাকুমাজান, বলল নালা। ওদের নিয়ে আর কোনো ভয় নেই। কিন্তু ওয়াম্বে কোথায়? আর তোমার বন্ধু, সেই সাদা বন্দিকেই বা দেখছি না কেন? কি জানি, কাঁধ ঝাঁকালাম। কাউকে জিজ্ঞাসাবাদ করা দরকার। আমাদের কাছেই মাটিতে পড়ে আছে এক আহত মাটুকু। উরুতে বিশাল এক ক্ষত, তার কারণে পালাতে পারেনি, পড়ে পড়ে ককাচ্ছে। একটা বর্ষা নিয়ে তার গলায় ঠেকালো নালা। কথা বল কুত্তা, রাগী গলায় বলল সর্দার। তোদের সর্দার ওয়াম্বে কোথায়? যুদ্ধের ময়দানে ছিল না সে? জবাব দে, নইলে এখনই খুন করবো তোকে। আমাকে ক্ষমা করে দিন প্রভু, কাতর গলায় বলল যোদ্ধা। সর্দারের খবর জানি না আমি। লড়াইয়ের সময় ছিল না সে, এটুকু বলতে পারি। যুদ্ধ টুদ্ধ করার মুরদ নেই তো তার। খুঁজে দেখুন, হয়তোবা তার বাড়ির ভেতর কিংবা বাড়ির পেছনে পাহাড়ি গুহায় ঘাপটি মেরেছে। লোকটার নির্দেশনা অনুসারে ঘাড় ফেরালাম। আমাদের কাছ থেকে মোটামুটি 400 গজ দূরে পাহাড়ি ঢালের গোড়ায় একটা প্রাচীর ঘেরা বাসস্থান দেখা যাচ্ছে। বোঝা গেল ওটাই ওয়াম্বের বাড়ি। পেছনের ঢালে মুখ বেদান করে রেখেছে বড় এক গুহা মুখ। মাথা ঝাঁকালো নালা, তাকালো আমার দিকে। চলো মাকামুজান, দেখে আসি হারামজাদা ওখানে আছে কি না। নিজের সৈন্যদের ডেকে পাঠালো সে। উল্লাসরত বুটিয়ানা যোদ্ধাদেরকে একত্রিত করা হলো। যুদ্ধ শেষে 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে ওদের সংখ্যা। 200 লোককে আলাদা করল নালা। আহতদের সেবা শুশ্রূষা করবে তারা। আমার অনুরোধে নির্দেশ দেয়া হলো আহত শত্রু সেনা, সেই সঙ্গে শহরে আটকে পড়া নারী শিশুদেরকে কোনো অবস্থাতেই হত্যা করা চলবে না, বরং সবার কাছে বার্তা পাঠাতে হবে। চাইলে জ্ঞাতি ভাইদের সাহায্য করতে পারে ওরা নির্ভয়ে। নালার বিরোধ ওয়াম্বের সঙ্গে, পুরো মাটুকু জাতির সঙ্গে নয়। এরপর সচারেক যোদ্ধা নিয়ে মাটুকু সর্দারের আবাসের দিকে রওনা হলাম আমরা। আগেই বলেছি, পাহাড়ের গোড়ায় ওটার অবস্থান। প্রায় 1.5 একর জায়গার মধ্যে গড়ে উঠেছে মূল প্রাসাদ, আর চারপাশের আরো কটা বাড়ি। নিচু একটা দেয়াল আছে সীমানায়। ভিতরে অর্ধচন্দ্রাকৃতির মতো সাজে দাঁড়িয়ে আছে ওগুলো। মাঝখানেরটাই সর্দার নিজে থাকে, বাকিগুলো তার একজন স্ত্রীর জন্য। জায়গাটার প্রতিটি ইঞ্চি মায়োয়ার নখদর্পণে। আমাদেরকে সরাসরি প্রবেশ পথের সামনে নিয়ে গেল। ওখান থেকে ভেতরে উঁকি দিলাম। জনমনীষীর সাড়া পাওয়া যাচ্ছে না। সবগুলো ঘর খালি। কড়া রোদে তেতে আছে উঠোন, কোথাও কেউ নেই। শেয়ালটা গর্তে ঢুকে পড়েছে, মায়োয়া বলল। ওই যে ওই গুহার ভিতরে গা ঢাকা দিয়েছে ও, কোনো সন্দেহ নেই। হাত উঁচু করে সর্দারের বিশাল বাড়ি আর পেছনের ঢালের গুহামুখ দেখালো ও। কথাটা শুনেও যেন শুনলাম না আমি। দৃষ্টি আঠার মতো সেঁটে আছে
সর্দারের বাড়ির সীমানায়। মাইওয়ার কথা সত্যি, খাঁটি আইভরি দিয়ে তৈরি করা হয়েছে ওটার সীমানা প্রাচীর। বিশাল বিশাল অনেকগুলো হাতির দাঁত গেঁথে রাখা হয়েছে মাটিতে। সবচেয়ে ছোট দুটো, মানে তুলনামূলকভাবে আর কি, বসানো হয়েছে পাহাড়ের গা ঘেঁষে। ক্রমান্বয়ে ওগুলোর ওপরে বসানো হয়েছে বৃহৎ থেকে বৃহত্তর দাঁত। সবশেষে অতিকায় দুটো দাঁত এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে ওগুলোর ডগা দুটো পরস্পরকে স্পর্শ করে। উল্টো করে রাখা ইংরেজি ভি বর্ণের মতো একটা আকৃতি সৃষ্টি হয়েছে তাতে। সেটাই বাড়ির প্রবেশ ফটক। চোখের সামনে এই দৃশ্য দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়লাম। আমার মতো যে কোনো হাতি শিকারীরই হবে। চোখের সামনে বাছাই করা 500-600 আইভরি পড়ে আছে, শুধু তুলে নেয়ার অপেক্ষা। অবশ্য ওগুলো হলো ব্ল্যাক আইভরি, মানে বছরের পর বছর রোদ বৃষ্টির অত্যাচারে বাইরের অংশ কালো হয়ে গেছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। উপরের স্তরগুলো চেঁচে ফেলে দেবার পরেও অনেকটুকুই থেকে যাবে। পারিপার্শ্বিকতার কথা ভুলে গেলাম ক্ষণিকের জন্য। আনন্দের আতিশয্যে ছুটে গেলাম ওগুলোর দিকে। হাতে ছুরি বের করে নিয়েছি, দাঁতগুলোর গা খুঁচিয়ে বোঝার চেষ্টা করব বাইরের কতখানি নষ্ট হয়েছে কালের প্রবাহে। শীঘ্রই টের পেলাম কালো আবরণটা খুব পাতলা। ছুরির সামান্য খোঁচাতেই বেরিয়ে আসছে খাঁটি আইভরির সফেদ দুতি। আনন্দে প্রায় চেঁচিয়ে উঠতে যাচ্ছিলাম, এমন সময় কানে ভেসে এলো চাপা এক আর্তনাদ। সাহায্য চাইছে কেউ। বাঁচাও, সিটুটু ভাষায় বলে উঠল কণ্ঠটা। আওয়াজ ভেসে আসছে সর্দারের বাড়ির পেছন থেকে। আমাকে মেরে ফেলছে ওরা। সচকিত হয়ে উঠলাম। এ কণ্ঠ আমার চেনা, জন এভরির গলা ওটা। লজ্জায় ছেয়ে গেল অন্তর। আইভরি দেখে ভুলে গিয়েছিলাম বন্ধুর কথা। কি স্বার্থপর আমি! আমার এ আচরণের কারণে হয়তো আজ প্রাণ যাচ্ছে ওর। নালা, মাইওয়া আর সৈন্যরা এগিয়ে এসেছে আমার পিছু পিছু। ওরাও শুনতে পেয়েছে এভরির আর্তনাদ। এদিকে, উত্তেজিত গলায় বলে উঠল মাইওয়া। ওর পিছু পিছু ছুট লাগালাম আমরা। ওয়াম্বের বাড়ির পাশ ঘুরে চলে গেলাম পেছনে। পাহাড়ি ঢালের গায়ে বড় একটা গুহামুখ দেখতে পেলাম। ভেতরটা প্রায় অন্ধকার। আমাদের জন্য শত্রুরা পথ পেতে আছে কি না কে জানে, কিন্তু সেসব যাচাই করার সুযোগ নেই। ঝড়ের বেগে গুহায় ঢুকে পড়লাম আমরা। কিছু দূর গিয়েই থমকে দাঁড়ালাম। আবছা আলোটা চোখে সয়ে এলে দেখতে পেলাম কি ঘটছে এখানে। গুহার মাঝখানটায় কাঠের পেরেক দিয়ে মেলে রাখা হয়েছে একটা শক্তিশালী সিংহ মারার ফাঁদ। আলোক স্বল্পতার মাঝেও ঝকঝক করছে ওটার দুই চোয়ালের ধারালো দাঁতগুলো। ফাঁদের পাশে চলছে ধস্তাধস্তি। বুক পর্যন্ত দাড়িওয়ালা প্রায় উলঙ্গ একজন শ্বেতাঙ্গ মানুষকে জবরদস্তি করে ওটার কাছে নিয়ে যাচ্ছে 6-7 জন মাটুকু নারী। চেষ্টা করছে ভেতরে ফেলে দেবার। একজন মাত্র পুরুষ রয়েছে ওখানে, মোটাসোটা, মাঝ বয়সী, আলকাতরার মতো কুচকুচে কালো গায়ের রং। চেহারায় জান্তব নিষ্ঠুরতা। ফাঁদের হাতলে হাত রেখে বসে আছে সে। মেয়েরা বন্দিকে ভেতরে ছুঁড়ে ফেলা মাত্র বন্ধ করে দেবে চোয়াল দুটো। কেউ না বলে দিলেও চিনে ফেললাম এই কালো শয়তানটাকে। ওয়াম্বে, মাটুকেদের নেতা। আমাদেরকে গুহায় ঢুকতে দেখেই থমকে গেল লোকটা। কয়েক মুহূর্তের জন্য মূর্তির মতো স্থির হয়ে গেলাম সবাই। তারপরেই বিদ্যুৎ খেলে গেল মাইওয়ার শরীরে। এসেগায় বাগিয়ে সাক্ষাৎ মৃত্যুদূতের মতো আগে বাড়ল ও। সর্বশক্তিতে ফলা ঘোরালো ওয়াম্বের ঘাড় লক্ষ্য করে। এক কোপে ধড় থেকে মাথা আলাদা করে ফেলতে চায়। কোনো মতে ঝাঁপ দিয়ে এক পাশে সরে গেল ওয়াম্বে, কিন্তু পুরোপুরি রক্ষা পেল না তাতে। পায়ে পা বেঁধে গেল তার। হুড়মুড় করে পড়ে গেল সিংহের ফাঁদের ভেতর। সঙ্গে সঙ্গে হঠাৎ করে বন্ধ হয়ে গেল দুই চোয়াল। ধারালো দাঁতে এফোঁড় ওফোঁড় হয়ে গেল মাটুকু সর্দারের পেট আর পিঠ। ভয়াবহ এক আর্তচিৎকার বেরুলো ওয়াম্বের গলা দিয়ে। ভাগ্যের নির্মম পরিহাস। এতদিন যেভাবে অন্যদের খুন করেছে, ঠিক সেইভাবেই আজ মরতে চলেছে সে। কপাল আরো খারাপ, দাঁতগুলো ঢুকেছে পেটে, বুকে নয়। বুকে ঢুকলে সঙ্গে সঙ্গে মারা যেত, কিন্তু এখনকার মৃত্যু হবে ধীর গতিতে।
কষ্ট পেয়ে তিলে তিলে মারা যাবে সে। ওয়াম্বের দিকে তখন অবশ্য আর তাকাচ্ছে না মাইওয়া। সর্দারকে ফাঁদের ভেতর ফেলে দিয়েই জন এভারির দিকে ফিরল। এসেগাই নিয়ে হামলা করলো ওকে আটকে রাখা মেয়েগুলোর ওপরে। ধারালো ফলার আঘাতে একটা মেয়ের হাত দু টুকরো হয়ে গেল। সঙ্গে সঙ্গে এভারিকে ছেড়ে দিল বাকিরা। ছুট লাগাবার চেষ্টা করলো গুহামুখের দিকে। খতম করো ডাইনিগুলোকে, গম গম করে উঠল সর্দার নালার গলা। না, চেঁচিয়ে উঠল এভারি। ছাড়া পেয়ে মাটিতে পড়ে গেছে ও, হাঁফাচ্ছে। কিছু করো না, ওদের কোনো দোষ নেই, ওয়াম্বের হুকুম তামিল করছিল কেবল। একসঙ্গে সবাই মাথা ঘোরালাম ফাঁদে আটকা পড়া মাটুকু সর্দারের দিকে। এখন অবশ্য আর ভয়ঙ্কর দেখাচ্ছে না তাকে। তীব্র ব্যথায় চেহারা কুঁচকে গেছে তার, অকাচ্ছে করুণ ভঙ্গিতে। লোকটার মুখোমুখি গিয়ে দাঁড়ালো মাইওয়া। ঘামে ভেজা সুন্দর মুখে কাঠিন্য ভর করেছে, দু চোখে জ্বলছে নীরব আগুন। বল শয়তান, কে আমি? বলল ও। তোর অসহায় স্ত্রী, যার সন্তানকে নির্মমভাবে খুন করেছিলি, নাকি কোনো প্রতিহিংসার দূত যে তোর মৃত্যু নিয়ে এসেছে? ওয়াম্বে কোনো জবাব দিল না। ব্যথায় তড় পাচ্ছে সে। কোমরের থলে থেকে কাটা হাতটা বের করলো মাইওয়া। বলে চলল, কি এটা? বাচ্চার হাত? কেন কাটা হয়েছে এটা? কার শরীর থেকেই বা কাটা হয়েছে? সত্যি এটা মৃত এক হাত, নাকি মৃত্যুর প্রতীক, যা তোর শ্বাস কেড়ে নেবে? কোথায় তোর যোদ্ধারা ওয়াম্বে? খেয়ে দে ঘুমিয়ে পড়েছে, নাকি শীতের ঝরা পাতার মতো ওরাও ঝরে গেছে? কি মনে হয় তোর, যুদ্ধে জিততে পেরেছিস? গোঙানি বেরুলো ওয়াম্বের গলা দিয়ে। চোখ উল্টে ফেলেছে। ভাবান্তর হলো না মাইওয়ার মাঝে। কঠিন কথাগুলো বলে যাচ্ছে ও। তুই কি এখনো সর্দার আছিস ওয়াম্বে? নাকি তোর ক্ষমতা আর প্রতিপত্তির অবসান ঘটেছে? সব হারিয়েছিস তোর চিরশত্রুর হাতে? ওখানেই বা কি করছিস? সিংহের ফাঁদের মধ্যে আটকা পড়েছিস কেন? দুঃস্বপ্ন দেখছিস না তো, মহাশক্তিমান সর্দার? কাটা হাতটা ওয়াম্বের মুখের সামনে নাড়ল মাইওয়া। নাকি পুরোটাই ভয়ানক বাস্তব? তবে কি এক নারীর প্রতিহিংসা তোর নাগাল পেয়ে গেছে? নারীর বুদ্ধির কাছে পরাজিত হয়েছে তোর এক নায়কত্ব? দেখ নিজের অবস্থা, তিলে তিলে কষ্ট পেয়ে মরবি এবার। নিষ্পাপ শিশুদের খুনির কপালে এর চেয়ে ভালো কিছু ঘটতে পারে না। কথা বলতে বলতে উত্তেজিত হয়ে উঠেছে মেয়েটা। কাঁপতে কাঁপতে কাটা হাতটা দিয়ে আঘাত করলো ওয়াম্বের গালে। পর মুহূর্তে চিৎকার করে নিজেই অজ্ঞান হয়ে গেল। মাটুকু সর্দারের দিকে তাকিয়ে আচমকা খুব মায়া হলো। মরার মতো ফ্যাকাশে হয়ে গেছে বেচারার চেহারা। সমস্ত রক্ত সরে গেছে মুখ থেকে। দু চোখের তারাই সীমাহীন আতঙ্ক। দৃশ্যটা আর সহ্য করতে পারলাম না। নালা, বললাম আমি, এভাবে আর চলতে পারে না। হতে পারে ও অপরাধী, তাই বলে এমন কষ্টের মৃত্যু প্রাপ্ত নয় কারো। বের করে আনো ওকে ফাঁদ থেকে। না, দৃঢ় গলায় বলল বুটিয়ানা সর্দার। এতদিন সবাইকে যেভাবে কষ্ট দিয়েছে, সেই কষ্ট এবারও নিজেই ভোগ করুক। শুধু মৃত্যু এলে মুক্তি পাবে ও, তার আগে নয়। তাহলে মৃত্যুই উপহার দাও, দ্রুত মৃত্যু, করুণার মৃত্যু। ও অমানুষ হতে পারে, তুমি তো নও। আমার এই কথাই অত্যন্ত প্রভাবিত হলো নালা। মাথা ঝাঁকিয়ে বলল, বেশ মাকুমা যান, তোমার ইচ্ছে মেনে নিচ্ছি আমি। সৈনিকদের দিকে ফিরল। তার আগে সাদা বন্দি আর আমার মেয়েকে বাইরে নিয়ে যাও। ধরাধরি করে এভারি আর মাইওয়াকে গুহা থেকে বের করে আনলো বুটিয়ানা যোদ্ধারা। ওদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন পেছন থেকে হাও মাও করে উঠল ওয়াম্বে। ক্ষমা চাইল এভারির কাছে, অনুরোধ করলো ওকে বাঁচাবার জন্য। মৃত্যুর কাছে এসে বুঝি এভাবেই বদলে যায় মানুষ। যাকে খানিক আগে খুন করতে যাচ্ছিল, তার কাছে সাহায্য চাইছে লোকটা। একদা দুর্দমনীয় মাটুকু সর্দার পরিণত হয়েছে সাধারণ এক মানুষে। যে কোনো মূল্যে যে নিজের প্রাণ বাঁচাতে চায়। বলা বাহুল্য, তার এ অনুনয়ে মোটেই কান দিল না এভারি। ওদের পিছু পিছু গুহা থেকে বেরিয়ে এলাম আমি। কয়েক মিনিট পর
ভেতর থেকে ভেসে এলো ওয়াম্বের শেষ চিৎকার। অ্যাসেগায়ের আঘাতে শিরোচ্ছেদ করা হয়েছে তার। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবলাম, জলজন্ত এক অভিশাপের হাত থেকে মুক্তি পেল বুটিয়ানারা। মনোযোগ দিলাম আমার বন্ধুর দিকে। কি চেহারা হয়েছে এভারির! বয়স 40 ছুঁয়েছে কেবল, অথচ দেখাচ্ছে 60-70 বছরের বৃদ্ধের মতো। শীর্ণ শরীরের চামড়ায় পড়ে গেছে বলিরেখা, চোখ বসে গেছে কোটরে, চোয়াল ভেঙে গেছে, বেরিয়ে এসেছে বুকের হাড়। উন্মুক্ত শরীরের এখানে ওখানে হাজারো ক্ষতের দাগ। গত 7 বছর তার ওপর নিয়মিত অকথ্য নির্যাতন চালিয়েছে ওয়াম্বে, স্রেফ নিজের মনোরঞ্জনের জন্য। ধাতস্থ হয়ে হাঁটু গেড়ে বসলো এভারি, কেঁদে ফেলল মুক্তির আনন্দে। আমাকে জড়িয়ে ধরল, পারলে 5 হয়ে আর কি। বড্ড বিব্রতকর এক অবস্থা। ছি ছি, তাড়াতাড়ি বলে উঠলাম, করছো কি? থামো বলছি। ঈশ্বর তোমার মঙ্গল করুন, বিড়বিড় করলো এভারি। ঈশ্বর তোমার সত্যিকার মঙ্গল করুন। থামতে বলছো? যদি জানতে এতগুলো বছর কি নরক যন্ত্রণা সয়েছি আমি। তারপর তুমি এলে, জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করলে আমাকে। কৃতজ্ঞতা না জানিয়ে কিভাবে থাকি বলো? তুমি সবসময়ই আমার সত্যিকার বন্ধু ছিলে, আজ আবারও প্রমাণ হয়ে গেল তা। ধ্যাত, খামোকা বড় করে দেখছো আমাকে, বললাম হালকা গলায়। আমি আসলে একজন সুযোগ সন্ধানী ব্যবসায়ী, বন্ধুত্ব না। এসেছি আসলে ওই আইভরির জন্য। হাত তুলে হাতির দাঁতের বেড়াটা দেখালাম ওকে। এমন কোনো হাতি শিকারীর নাম বলতে পারবে যে ওগুলোর জন্য নিজের আত্মা পর্যন্ত বাজি ধরবে না? আমার ব্যাখ্যায় কান দিল না এভারি, বরং ওর মুখ দিয়ে আশীর্বাদের তুবড়ি ছুটল। সঙ্গে ফ্লাস্কে ভরা ব্র্যান্ডি ছিল। তাড়াতাড়ি সেটা বের করে খেতে দিলাম ওকে, যদি থামাতে পারি এই আশীর্বাদের যন্ত্রণা। শরীরটাও খানিকটা গরম হবে ওর তাতে। কাজ হলো, ব্র্যান্ডি পেটে পড়তেই সুস্থির হতে শুরু করলো এভারি। উঠে গিয়ে ওয়াম্বের বাড়ির ভেতরে হানা দিলাম। একটা কম্বল খুঁজে নিয়ে ফিরে এলাম বন্ধুর কাছে। ওর গায়ে জড়িয়ে দিলাম ওটা। এবার কিছুটা ভদ্রস্থ দেখাচ্ছে ওকে। এবার বলো দেখি, জিজ্ঞেস করলাম, ওয়াম্বে তোমাকে সিংহের ফাঁদের ভেতর ফেলার চেষ্টা করছিল কেন? ব্র্যান্ডি ফ্লাস্ক নামিয়ে রাখলো এভারি। যুদ্ধের ফলাফল ওর বিরুদ্ধে চলে যেতে শুরু করায় মাথা খারাপ হয়ে গিয়েছিল ব্যাটার। মাইওয়া নেতৃত্ব দিচ্ছে শুনে সে কি খেপা। হঠাৎ ওর এক বউ বলল, আমাকে নাকি গাছের পাতায় কি যেন লিখে মাইওয়ার হাতে দিতে দেখেছে। ব্যাস, আর যায় কোথায়। ও নিশ্চিত হয়ে গেল মাটুকুদের ওপর এই হামলার পেছনে আমার হাত আছে। শহরের দুর্বল অংশগুলোর খবর নিশ্চয়ই আমিই পাচার করেছি শত্রুদের হাতে। জেতার তো কোনো আশা নেই, কিন্তু আমাকে শাস্তি দিয়ে মনের জ্বালা জোড়াতে চেয়েছিল। ব্র্যান্ডিতে আরেকবার চুমুক দিল ও। ওফ, এতদিন পর আবার ইংরেজি শুনতে পেয়ে কি যে ভালো লাগছে। কতদিন থেকে এখানে বন্দী হয়ে আছো জানো তা? জানতে চাইলাম আমি। 6 বছরের বেশি, সঠিক বলতে পারবো না। অনেকদিন হলো হিসেব রাখা ছেড়ে দিয়েছি। মেজর ওল্ডি আর ওর 3 বন্ধুর সঙ্গে এসেছিলাম আমি, 40 জন কুলি সহ। শয়তান ওয়াম্বে আড়াল থেকে হামলা চালিয়েছিল আমাদের ওপর। সবাইকে খুন করেছিল আমাদের বন্দুকগুলো হাতিয়ে নেবার জন্য। অবশ্য অস্ত্রগুলো খুব একটা কাজে লাগেনি ব্যাটার। ওগুলো ছিল ব্রিজ লোডার। গর্ধবেরা মাস 2 মধ্যেই সমস্ত অ্যামিউনিশন খরচ করে ফেলেছিল। এখনো আছে ওসব, ওয়াম্বের বাড়ির ভেতরে সাজিয়ে রাখা হয়েছে। নষ্ট হয়নি একটা বন্দুকও। আমি বেঁচে গেছি স্রেফ কপাল জোরে। ওরা যখন আক্রমণ করলো তখন একটা রাইফেলের মেরামতি করছিলাম। তা দেখে ওদের মনে ধারণা জন্মালো আমি নিশ্চয়ই অস্ত্রের কারিগর টারিগর টাইপের কিছু একটা হব। তাই খুন না করে বন্দি করেছিল আমাকে। 2-2বার পালানোর চেষ্টা করেছি, ধরা পড়েছি প্রতিবারই। ভয়ানক শাস্তি পেতে হয়েছে তার জন্য। শেষবার তো চাবুক পেটা করে প্রায় মেরেই ফেলেছিল। পিঠে এখনো আছে সে দাগ। গোপনে চিকিৎসা করে আমাকে আবার সুস্থ করে তুলেছিল মাইওয়া। সিংহের ফাঁদটাও ওয়াম্বে পেয়েছে আমাদের কাছ থেকে। আমার ধারণা গত 6 বছরে
150 থেকে 200 মানুষকে হত্যা করা হয়েছে ওটাই ফেলে। ব্যাপারটা ছিল ওয়াম্বের সবচেয়ে প্রিয় শখ, ফাঁদে একজন মানুষকে আটকে বসে বসে দেখবে তার মৃত্যু। কখনো কখনো খাবার আর পানীয় দেওয়া হতো হতভাগ্য মানুষগুলোকে, যাতে বেশি দিন বেঁচে থাকে ওরা, কষ্টটা প্রলম্বিত হয়। ওয়াম্বে লোভ দেখাতো, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বেঁচে থাকতে পারলে মুক্তি দেবে বন্দীকে, যদিও শেষ পর্যন্ত দিত না। সবাই ওই ফাঁদের ভেতরে মারা গেছে। পাহাড়ের পেছনে স্তূপ হয়ে থাকা কঙ্কালগুলো দেখাতে পারবো আমি। পিশাচ কোথাকার, দাঁতে দাঁত পিষলাম। মনে হচ্ছে ভুলই করেছি নাক গলিয়ে। ওকে ওখানেই তিলে তিলে মরতে দেওয়া উচিত ছিল। সামান্য হলেও তো স্বাদ পেয়েছে, এভারি বলল। তাই বা মন্দ কি? কিছুটা তো ন্যায় বিচার হয়েছে, এবার বাকি বিচার হবে নরকে। ওখানেই ঠাঁই পাবে বদমাসটা, আমি নিশ্চিত। কথা বলতে থাকলো ও, আর আমি তা চুপচাপ শুনতে লাগলাম। মনে বিস্ময়, এতগুলো বছর ধরে কিভাবে নিজেকে প্রকৃতিস্থ রেখেছে মানুষটা। যেভাবে শোনাচ্ছি ঠিক সেভাবে অবশ্য কথা বলছিল না ও, মানে শুদ্ধ ইংরেজিতে আর কি। খুব আস্তে, থেমে থেমে প্রতিটা বাক্য উচ্চারণ করছিল, যেন কিছু আটকে গেছে গলায়। ঘন ঘন ব্যবহার করছিল স্থানীয় শব্দ। দীর্ঘদিনের চর্চার অভাবে ইংরেজির বহু শব্দই ভুলে গেছে বেচারা। অনেকক্ষণ পর আমাদের সামনে এসে হাজির হলো নালা। জানালো খাবার তৈরি। ক্ষুধায় পেট জ্বলছিল, তাড়াতাড়ি পেট পুজো সেরে নিলাম। খাওয়া দাওয়া শেষ হলে একসঙ্গে আলোচনায় বসলাম আমরা। 1000 মাটুকু সৈন্য মারা গেছে লড়াইয়ে, তারপরেও অন্তত 2000 টিকে আছে, লুকিয়ে পড়েছে পাহাড়ি গুহা আর আশেপাশের জঙ্গলে। এসব সৈন্য, সেই সঙ্গে দূরবর্তী এলাকায় বসবাসকারী মাটুকুরা এখনো বিপদ হয়ে দেখা দিতে পারে। প্রশ্ন উঠল, কি করা হবে এদের ব্যাপারে? খুঁজে খুঁজে হত্যা করা হবে, নাকি যেমন আছে তেমনই থাকতে দেওয়া হবে? সবার মতামত শোনা পর্যন্ত অপেক্ষা করলাম আমি। নানা রকম ইচ্ছে এক একজনের। শেষে আমার বক্তব্য শুনতে চাইল নালা। ওকে বললাম, মহান জুলু রাজা চাকার আদর্শ অনুসরণ করা উচিত ওর। মাটুকু জাতিকে ধ্বংস নয়, বরং নিজেদের মাঝে ভিড়িয়ে নেওয়া উচিত। যুদ্ধ শেষে যাদেরকে বন্দী করা হয়েছে তাদের মধ্যে অনেক নারী আছে। তাদের মাঝ থেকে কিছু বার্তাবাহিকা নির্বাচন করা হোক। লুকিয়ে থাকা মাটুকুদের কাছে যাবে ওরা, নালার প্রস্তাব পেশ করবে। বুটিয়ানা সর্দারের সামনে এসে অস্ত্র সমর্পণ করলে ক্ষমা পাবে সবাই, ওদের গোত্রে সামিল হতে পারবে, ফিরে পাবে গবাদি পশু সহ সমস্ত সম্পত্তি। শুধুমাত্র ওয়াম্বের ধন সম্পদ দখল করবে নালা, আর কারো নয়। তাছাড়া কোনো সন্তান রেখে যায়নি মাটুকু সর্দার, তাই তার স্ত্রী মাইওয়াকে নেত্রী হিসেবে মেনে নিতে হবে ওদের। এসব শর্ত মেনে নিলে নালার অধীনে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে ওরা। এই প্রস্তাব যদি 2 দিনের মধ্যে মেনে না নেয়, ধরে নেওয়া হবে যুদ্ধ চালিয়ে যেতে ইচ্ছুক মাটুকুরা। তখন ওদেরকে শিকার করতে বের হবে বুটিয়ানারা। ধ্বংস করে দেয়া হবে ওদের সমস্ত গ্রাম, কবজা করে নেওয়া হবে সমস্ত সহায় সম্পত্তি। আমার এই মতামতের সঙ্গে সমস্বরে সম্মতি জানালো সবাই। সে অনুসারে তক্ষুনি পাঠিয়ে দেয়া হলো বার্তাবাহিকা নারীদেরকে। ওদের চেহারা দেখেই বুঝলাম এমন প্রস্তাব পাবে বলে আশা করেনি। বুঝতে পারছে যে দায়িত্ব নিয়ে যাচ্ছে তা সফলভাবে পূরণ করতে পারবে, নিয়ে আসতে পারবে ইতিবাচক জবাব। তারপরেও পুরো বিকেল যুদ্ধ প্রস্তুতির জন্য ব্যয় করলাম আমরা। মাটুকুরা আচমকা হামলা করে বসলে যেন যথোপযুক্ত প্রত্যুত্তর দেয়া যায়। আহতদের সবাইকে একত্র করে চিকিৎসারও আয়োজন করলাম আমরা। সে সন্ধ্যায় দীর্ঘ 7 বছর পর পাইপ ধরালো এভারি। বেচারা আবেগের আতিশয্যে প্রায় কেঁদে ফেলল ও। রাতে কোনো ধরনের হামলার শিকার হলাম না আমরা, বরং পরদিন সকাল থেকে দেখতে পেলাম বুটিয়ানাদের পাঠানো প্রস্তাবের ফলাফল। ছোট ছোট দলে উদয় হতে শুরু করলো মাটুকু জাতির নারী, শিশু আর পুরুষরা। শহরে ঢুকে যার যার বাড়িতে আশ্রয় নিল ওরা। বুটিয়ানা যোদ্ধাদেরকে লুটপাট এবং প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখতে বেশ বেগ পেতে হলো।
যুদ্ধ জয়ের পর এ ধরনের অনাচার শুধু কালোরা নয়, শ্বেতাঙ্গ মানুষরাও করে থাকে। শেষ পর্যন্ত চরম অবস্থান নিল নালা। এক বুটিয়ানা সৈন্য হাতে নাতে ধরা পড়ল মাটুকু এক তরুণীর সঙ্গে জবরদস্তি করতে গিয়ে। তাকে সবার সামনে এনে মৃত্যুদণ্ড দেয়া হলো। ব্যাস, বাকিরা এরপর থেকে আর কোনো ঝামেলা পাকানোর সাহস পেল না। দ্বিতীয় দিন সকালে হাজির হতে শুরু করলো মাটুকুদের গণ্যমান্য ব্যক্তি আর বেঁচে যাওয়া যোদ্ধারা। দুপুর নাগাদ ওরা সবাই আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ করলো সর্দার নালার সামনে। স্বীকার করলো পরাজিত হয়েছে মাটুকুরা। সর্দার ওয়াম্বেও নিহত। তাই সম্মান দেখাতে চাই বুটিয়ানাদের সিংহপুরুষ সর্দারকে, সেই সঙ্গে শেয়ালের মতো ধূর্ত ও সাদা শিকারীকে, যার বুদ্ধির সামনে হার মানতে হয়েছে ওদেরকে, আর মাইওয়া নামের সেই যুদ্ধদেবীকে অস্ত্র হাতে, যিনি নেতৃত্ব দিয়েছেন মাটুকু বধের। শান্তভাবে ওদের কথা শুনল নালা। তারপর একটা ভাষণ দিল মাটুকুদের উদ্দেশ্যে। জানিয়ে দিল তার ইচ্ছে অনিচ্ছের ব্যাপারে, বিশেষ করে পরাজিত মাটুকুদের নেত্রী হিসেবে মাইওয়ার নিযুক্তির কথাটা। সব শর্ত মেনে নিল মাটুকুরা। জানালো একজন নারীর নেতৃত্ব মেনে নিতে আপত্তি নেই ওদের। আর যাই হোক, ওয়াম্বের চেয়ে খারাপ হতে পারে না মাইওয়ার শাসন। তাছাড়া ওকে ভালো করেই চেনে ওরা, ভয়ের কিছু দেখছে না। এবার মেয়ের দিকে ফিরল নালা। জানতে চাইল মাটুকুদের নেত্রী হতে ওর আপত্তি আছে কি না। প্রতিশোধ নেয়ার লক্ষ্য পূরণ হয়ে যাবার পর থেকে বেশ চুপচাপ হয়ে গেছে মাইওয়া। পিতার প্রশ্ন শোনার পর প্রথমবারের মতো ওর মধ্যে চাঞ্চল্য লক্ষ্য করলাম। দৃঢ় স্বরে সম্মতি জ্ঞাপন করল সে। সেই সঙ্গে জানিয়ে দিল ন্যায়নীতি আর আইনের শাসন প্রতিষ্ঠা করবে মাটুকুদের মাঝে। যারা ওর অনুগত থাকবে তারা পাবে সম্মান আর স্নেহ। যারা তার বিরোধিতা করবে তাদেরকে দমন করা হবে কঠোর হাতে। অভিজ্ঞতা থেকে বুঝলাম মিথ্যে হুমকি দিচ্ছে না মেয়েটা। যা হোক, মাটুকুদের প্রতিনিধি মেনে নিল ওর কথা আর নেতৃত্ব। তাই সেদিনকার মতো শেষ হলো সভা। পরদিনটা আমি বিদায়ের প্রস্তুতি নেবার জন্য ব্যয় করলাম। মাটি খুঁড়ে তুলে আনলাম ওয়াম্বের সীমানার সমস্ত আইভরি। শারীরিক ধকল গেলেও বড় আনন্দ পেলাম কাজটা করতে গিয়ে। প্রায় 500 আইভরি ছিল ওখানে। এভারির সঙ্গে কথা বললাম ব্যাপারটা নিয়ে। ও জানালো বহুদিন থেকেই বেড়া হিসেবে ব্যবহার হচ্ছে দাঁতগুলো। কে কবে প্রথম সংগ্রহ করেছিল তা জানা নেই কারো। স্থানীয়দের মাঝে নানা ধরনের কুসংস্কার প্রচলিত আছে আইভরিগুলো নিয়ে। সময় নিয়ে প্রতিটা দাঁত পরীক্ষা করলাম আমি আর এভারি। বুঝতে পারলাম বহু প্রাচীন ওগুলো, তবে মানের দিক থেকে একেবারে প্রথম শ্রেণীর। নরম কিংবা কাঁচা দাঁত একটাও নেই। এতদিন কেটে যাবার পরেও ওগুলো নিখুঁত অবস্থায় আছে। এবার ওগুলো নিয়ে যাবার পালা। একটু খুঁতখুঁতানি অনুভব করলাম। নালা আবার বেঁকে বসে কি না। আমার দায়িত্ব তো শেষ। এখন লোকটা কথা না রাখলে কি বার করতে পারবো আমি। ভয়ে ভয়ে কথাটা পারলাম সর্দারের কাছে। আমাকে অবাক করে দিয়ে হেসে উঠল নালা। বলল, নিয়ে যাও মাকুমা যান, নিয়ে যাও। ওগুলো তুমি অর্জন করেছ। কয়েকশো মাটুকু কুলিও দিল সে আমাদের সঙ্গে। তাদের পিঠে আইভরিগুলো চাপিয়ে পরদিনই ফিরতি পথ ধরলাম আমি আর জন এভারি। রওনা হবার আগে বিদায় নেবার জন্য মাইওয়ার কাছে গেলাম। ও তখন 100 যোদ্ধার ব্যক্তিগত বাহিনী নিয়ে শহরের মেরামত শুরু করেছে। আমি সামনে হাজির হতেই রানীর মতো ডান হাত বাড়িয়ে দিল চুমো খাবার জন্য। তাই করলাম আমি। জানালাম চলে যাচ্ছি আজই। মাকুমা যান, বলল ও, তুমি সাহসী পুরুষ, প্রকৃত বন্ধু। প্রয়োজনের সময় সবকিছু তুচ্ছ করে সাহায্য করেছ আমাকে। এই দয়ার কথা আমি কোনোদিন ভুলব না। যখনই কোনো কিছুর প্রয়োজন হয় নির্দ্বিধায় চলে এসো আমার কাছে। ঋণ পরিশোধের সুযোগ পেলে খুব খুশি হব। আসবো, কথা দিলাম আমি। তারপর সরে এলাম ওর সামনে থেকে। অদ্ভুত ওই মেয়েটার সঙ্গে সেই আমার শেষ দেখা। কয়েক বছর আগে অবশ্য খবর পেয়েছিলাম মারা গেছে নালা। মাইওয়া এখন 2 গোত্রেরই নেত্রী। অত্যন্ত দক্ষতার সঙ্গে নাকি চালাচ্ছে তার শাসন। যাই হোক,
ওয়াম্বে শহর থেকে ফেরার সময় অন্যরকম একটা অনুভূতি ছেয়ে গেল মন। কদিন আগে ওখানে ঢোকার সময় যা অনুভব করেছিলাম, এ তার সম্পূর্ণ বিপরীত। যা ঘটে গেছে তা নিয়ে সন্তুষ্ট আমি, কিন্তু এভারির প্রতিক্রিয়া হলো কয়েক কাঠি বাড়া। মাটুকুদের সীমানা থেকে বেরিয়ে আসা মাত্র মাটিতে হাঁটু গেড়ে বসলো ও। উচ্চকণ্ঠে ধন্যবাদ জানাতে শুরু করলো স্রষ্টাকে, ওকে শেষ পর্যন্ত উদ্ধার করেছেন বলে। কৃতজ্ঞতার অশ্রু বয়ে গেল ওর গাল বেয়ে। এই দৃশ্য দেখে আমাদের সঙ্গের কুলিরা মুখ টিপে হাসতে থাকলো। তবে এভারির মনের দশাটা খেয়াল রাখতে হবে। দাড়ি টাড়ি কেটে কিছুটা সভ্য হয়েছে ও, ছেঁড়া ফাটা পোশাক গায়ে দিয়েছে, কিন্তু তাতে মানসিক পরিবর্তন তো আর ঘটে না। 7-7টা বছরের অমানবিক জীবনযাপনের পর মুক্তি পেয়েছে বেচারা। ও যদি স্রষ্টাকে কৃতজ্ঞতা না জানায়, তাহলে জানাবে কে? আমাদের সঙ্গে মাটুকু রাজ্যের সীমানা পর্যন্ত এলো নালা, ওখানেই বিদায় জানালো। তারপর রওনা হলো নিজের এলাকার দিকে। যাবার আগে 100 সৈন্য দিয়ে গেল আমাদের নিরাপত্তার জন্য। এরা 6 দিন আমাদের সঙ্গে থাকবে, খেয়াল রাখবে মাটুকু কুলিদের ওপর, যাতে ওরা গোলমাল পাকাতে না পারে। তারপর ফিরে আসবে। ব্যবস্থাটাতে বেশ খুশি হলাম। 6 দিনে পরিচিত জগতে পৌঁছতে পারবো বলে আশা করছি। ওখান থেকে ডেলাগোয়া বে পর্যন্ত আইভরি নেবার বহু উপায় পাওয়া যাবে। যে নদীটা ধরে কিছুদিন আগে এই এলাকায় এসেছিলাম, সেটা ধরেই আবার ফিরে চললাম আমরা।